Good afternoon and assalamu alaikum. Welcome you all to another session of live. আজকে আমাদের এই লাইভ সেশনে আমরা চারজন কোচ বসে আছি। আমি কোচ হ্যাপি ফ্রম নিউ জার্সি ইউএসএ। আর আজকে আমাদের সাথে যে কোচ অ্যাজ এ গেস্ট আছেন তিনি হলেন কামরুন নাহার আপু ফ্রম কানাডা। কামরুন নাহার আপু কিন্তু আমাদের এই বিজনেসের তানবীর ভাইয়ের পরে একজন very first coaches. এখন আমাদের এই বিজনেসে আলহামদুলিল্লাহ আই থিঙ্ক অলমোস্ট 20 কোচেস আমরা বাংলাদেশি কোচেস। সো সবার আগে আমি আপুকে জানাই ওয়েলকাম আপু। থ্যাংক ইউ সো Thank you মাচ so ফর much. অ্যাকসেপ্টিং এন্ড বিং উইথ আস টুডে। Thank আমার you. সাথে আরো দুইজন কো-হোস্ট আছেন, নাজমা আপু এবং নিয়ামুল ভাই। নাজমা আপু ইজ ফ্রম ক্যালিফোর্নিয়া এবং নিয়ামুল ভাই উনি হলেন জর্জিয়া ইউএসএ থেকে। থ্যাংক ইউ সো মাচ টু ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ। যারা আজকের এই লাইভ আমাদের এখন দেখতেছেন এবং পরে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাব কামরুন নাহার আপুর কাছে। কামরুন নাহার আপু যখন এই বিজনেসটা শুরু করেন আই থিঙ্ক আজ থেকে 4-5 বছর আগে, তখন তিনি কিন্তু খুবই নিউ একজন ইমিগ্রেন্ট ছিলেন আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মে এবং উনি যে কাজটা করতেন সেই কাজটা উনি করতে চাচ্ছিলেন না, কারণ উনি খুবই ভালো একটা প্রফেশন থেকে বাংলাদেশ থেকে এখানে এসে হাবুডুবু খাওয়া যেটা সেটা উনি ওই ইয়ের মধ্যেই উনি যাচ্ছিলেন, সার্ভাইভাল জব যেটাকে বলে। তো সেই কাজ ছেড়ে আপু এই বিজনেসটা সাকসেসফুলি করতেছেন। সো আমরা এবং যারা ওয়াচ করতেছেন আমরা সবাই জানতে চাইবো আপু যখন এই বিজনেসটায় আসলেন ওনার লাইফে তখন কি হচ্ছিল এবং এই বিজনেসটার যে কি সময়টা ওনার লাইফে তখন যাচ্ছিল যেই জিনিসটায় অথবা সেই সিচুয়েশনে ওনাকে বলছিল যে না আই নিড এ চেঞ্জ ফর মাই সেলফ। সো আপু ওয়েলকাম এন্ড দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি আপু। আমি খুবই হ্যাপি যে আজকে আপনাদের সাথে একই ইয়েতে একই টাইমে স্ক্রিন শেয়ার করতে পারছি। আর নাজমাপা, নিয়ামুল ভাই, হ্যাপি আপু সবাইকে সালাম। আমাদের রমজান মাস চলছে। আমরা এই সময়ে দেখেন একটা মজার জিনিস বলি, তারপরে আমি আসল কথায় যাচ্ছি। সেটা হচ্ছে যে আজকে রবিবার, রমজান মাসের আজকে সম্ভবত 5 তারিখ বা 6 তারিখ, 5 ওকে। তো আমরা যে কোনো সময় আমাদের এই বিজনেসের কাজগুলাকে খুব সুন্দর করে সেট করে ফেলতে পারি, যে আমরা যখন যেখানেই থাকি, যে সময়টাতে যেভাবেই থাকি আমরা করে ফেলতে পারি। তো যাই হোক, প্রথমে আমার পরিচয় দেই আপনার অডিয়েন্সের জন্য। আমি কামরুন নাহার, আমি কানাডার অটোয়াতে থাকি এবং আমার ফ্যামিলির সাথে। সবচেয়ে মজার কথা যেটা হ্যাপি আপু বললেন যে আমি যখন বিজনেসটা শুরু করি তখন আমি একদমই নিউ কামার ছিলাম। আমি কানাডায় আসার 9 মাস পর বিজনেস শুরু করি এবং এখন সেটা ভাবলে মনে হয় যে আমি পেরেছিলাম করতে, এবং এটা একটা বিরাট বিরাট মানে আমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট যে আমি জয়েন করেছিলাম। এরপরে আমি কি করেছি, আমার মানে আমি কি র্যাঙ্ক আপ করেছি বা কি করেছি সেগুলো পরে, কিন্তু আমি যে প্রথমে জয়েন করেছিলাম ওই সময়টাতে এবং নিজেকে এই জায়গাটা আনতে পেরেছিলাম এই মাইন্ডসেটে যে আমি করব, আমি বিজনেসটা করব, এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমি বলবো। আর যে কোনো কিছু শুরুটাই একটা চ্যালেঞ্জ, আমরা জানি। তো যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ওই সময় আমার কেন মনে হয়েছে যে আমার আই নিড এ চেঞ্জ, সেটা হলো আমি বাংলাদেশে ব্যাংকার ছিলাম। তো এবং আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলাম সাইকোলজিতে। কিছুদিন আমি একটা হাই স্কুলে পড়াতাম, তারপর যখন আমার বাচ্চারা ছোট ছিল আমি আর কাজ করতাম না। পরে এক সময় আমি কাজ শুরু করলাম, তখন বাচ্চারা একটু বড় হয়েছে। তো তখন ওখান থেকে আমি চলে আসলাম কানাডাতে, তখন একদম প্যান্ডেমিক। তো কানাডায় আসার পর কি হলো, আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্স, আমার লেখাপড়ার যেসব ইয়ে আছে, ডিগ্রি আছে, ওগুলো তো আমাকে আসলে ডিরেক্টলি হেল্প করছে না। আমি দেখলাম যে, তো যাই হোক, আমি একটা দেখলাম যে একটা ইনিশিয়াল একটা জব পেলাম একটা রিটেল স্টোরে। তারপর যখন ভালো কিছুর জন্য ট্রাই করছি তখন দেখি যে আমাকে হয় এখানকার একটা সার্টিফিকেশন থাকতে হবে, অথবা আমার মানে এখানকার কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এখন এখানকার সার্টিফিকেট নিতে হলে আমাকে একটু পড়তে হবে, সেই পড়াও প্রায় মিনিমাম 2 বছর। তো পড়ার জন্য টাইম, মানি এবং এনার্জি ইনভেস্ট করা আসলে তখন আমার পক্ষে পসিবল ছিল না। আর কাজের এক্সপেরিয়েন্স কোথায় পাবো, আমি তো নতুন, কিভাবে আমার আগের কাজের এক্সপেরিয়েন্স আর আগে আমার দেশের যে এক্সপেরিয়েন্স সেটা তারা কাউন্ট করছে না।
তো এই যখন পরিস্থিতি, তখন আমি রিটেল স্টোরে কাজ করে যাচ্ছি। সেটা ছিল অলমোস্ট পুরাটাই মানে 9-10 ঘন্টা দাঁড়ানোর কাজ, যেটা খুবই পেইনফুল ছিল ফিজিক্যালি আমার জন্য। তো তখন ভাবছিলাম যে আসলে আমি এভাবে পারবো না, আমাকে একটা বেটার কিছু একটু ভাবতে হবে, যেটা আমি একটু বাসা থেকে করতে পারবো। প্লাস ইন অ্যাডিশন আমার বাচ্চারা 2 মেয়ে, ওরা তখন টিনেজার, নতুন জায়গায় আসছে, আমি তাদেরকে কোনো সময় দিতে পারি না। আমি মানে দিনের যে কোনো সময় চলে যাচ্ছি কাজে, অনেক রাতে এসে টায়ার্ড, আমি মানে বাসায় ঢুকে মনে করতাম আমি কখন ঘুমাবো। আর বাচ্চারা ওয়েট করতো, মা আসছে, মার সাথে একটু কথা বলবো। এই যে একটা ক্ল্যাশ, এই ক্ল্যাশ আমাকে মানে মানসিকভাবে আরো পীড়া দিচ্ছে যে কি হচ্ছে, আমি কি করছি। তো এই যখন অবস্থা, তো তখন আমার কাছে মনে হলো যে না, আমি যদি এই কাজটা করিও, আমাকে আরেকটা কিছু খুঁজতে হবে, যেটা আমাকে এই কাজটা এক সময় হয়তো আমি ছেড়ে দিব, বা দুইটা একসাথে চালাবো, হোয়াট এভার ইট ইজ, বাট আমার একটা কিছু লাগবে। তো তখন আমি এরকম ভাবতে ভাবতে আমি ফেসবুকের একটা অ্যাড দেখি, আসলে অনেক অ্যাড দেখি। তো ফাইনালি আমার যিনি মেন্টর এবং কোচ তানভীর ভাই, ওনার অ্যাড দেখে আমি ওনার সাথে আসলে ক্লিক করি, এবং তারপর আমাদের যেগুলো স্টেপস আছে সেগুলো ফলো করি। এই হচ্ছে আমার শুরুটা। এবং এই চেঞ্জটার মানে হচ্ছে, চেঞ্জ চাওয়াটার মানে হচ্ছে যে আমি এখন যেখানে আছি সেটা আমার জন্য আসলে যথেষ্ট না। এবং আমি দেখি অনেকে এই জায়গাটাতেই বুঝতে পারেন না যে আমি এখানে আছি, এটা আমার জন্য যথেষ্ট না, তাহলে আমি কি করব। তো অনেকে 2-3টা কাজ করে। তো তাদের জন্য আমি হয়তো এটা বলতে পারি আমার এক্সপেরিয়েন্স থেকে। আমি এতদিন ধরে বিজনেস করছি, সেই অনেকের সাথে কথা হয়, অনেক অনেক এক্সপেরিয়েন্স হয়েছে আলহামদুলিল্লাহ। সেখান থেকে বলতে পারি যে যারা মনে করেন যে আমার যেটা আমি করছি এটা আমি করতে চাই না, আমি একটা চেঞ্জ চাই, তাদের জন্য যেমন আমাদের বিজনেসটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আবার যারা মনে করেন যেটা আমি করছি সেটা থাকুক, কিন্তু তার সাথে আমি এডিশনাল কিছু করতে চাই, এটার এটার এক্সাম্পল আমাদের এখানে যারা আছেন তারা সবাই, আমি ছাড়া। তো এখন আহ, এই 2 ক্ষেত্রেই কিন্তু আমাদের বিজনেসটা পারফেক্ট, যে যা আছে তা করব, সাথে একটা কিছু করব। তো এটা কেন পারফেক্ট, এটা আপুরা বলবেন, নিয়মল ভাই আছেন বলবেন। আর যারা মনে করে যে না, আমি যেটা করতে চাই এটা করব না, একদমই ডিফারেন্ট কিছুতে আমি মুভ করতে চাই, তাদের জন্য এটা পারফেক্ট। তো এই আর কি আমার কথা, যে আমি আমি এখন যেটা মনে করি, এতগুলি সময় পার হওয়ার পর, প্রায় 4.5 বছর পর, মনে হয় যেন আমি পেরেছিলাম, আমি একটা লাইফ চেঞ্জিং ডিসিশন নিতে পেরেছিলাম, এবং এটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন আমি মনে করি। একজন নিউ ইমিগ্রেন্ট হিসেবে এটা নেওয়াটা খুব সহজ ছিল না, তবে অবশ্যই খুব কঠিনও ছিল না, অসম্ভবও ছিল না। আমি তো পেরেছি। তো এরকম যারা চাইবে করতে তারা পারবে। থ্যাংক ইউ হোয়াট এ সো কারেজিয়াস, কি বলবো, কারেজিয়াস একটা ডিসিশন আপু। কারণ নতুন যখন কেউ আসে তখন সবাই কিন্তু আর একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, তাই না, ফাইন্যান্সিয়াল ওয়াইজ। আর আপনি ওই সময়টাই ডিসিশন নিছেন যে না, এই হার্ড জব থেকে আমার বার হয়ে আসতে হবে। এবং আপনি নিজেই যদি এই ডিসিশনটা না নেন, আপনার লাইফে কিন্তু সেই চেঞ্জটা আসবে না। এক্স্যাক্টলি। তো আপনার ওই সময়টাই আপনি নিয়েছেন, যার কারণে আজকে আপনার এই ফ্রুটফুল লাইফটা কিন্তু আপনি উপভোগ করতে পারতেছেন। এন্ড নট অনলি ইউ, আপনার বাচ্চারাও। কারণ আই নো দ্যাট ইউ হ্যাভ 2 টিনেজ গার্লস, রাইট? ইয়া, সো আলহামদুলিল্লাহ, দ্য লাইফ ইউ আর লিভিং রাইট নাও। নাজমা আপু, আপনি কিছু বলতে চান? আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ কামরুন নাহার আপু আমাদের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। আসলে কামরুন নাহার আপুর সাথে অনেক স্মৃতি বিজনেসের জার্নির। আপুরও 4.5 বছর হয়ে গেছে, আমারও। আমরা আসলে একসাথে শুরু করেছিলাম একসাথে শুরু আমাদের করেছি। পথ চলা। আমরা অনেক কিছু নিয়েই আসলে আমরা আমরা আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না, সোশ্যাল মিডিয়া আপুরও ছিল না। সো আমরা খুব ছোটখাটো বিষয়েও অনেক সময় আটকে যেতাম এবং খুব কথা বলতাম, ফিগার আউট ডিসকাস করার চেষ্টা করতাম, করতাম। হ্যাঁ। অনেক, হ্যাঁ, যে আপু এটা কি করছেন, এটা সো অনেক মেমোরি। এবং আপু যেটা বলল যে আপুর এই যে দুঃসাহসিকতা, যেটাকে বলে যে নতুন ইমিগ্রেন্ট হয়ে এই একটা নতুন একটা জায়গায় সোশ্যাল মিডিয়া কেমন হবে না হবে কোনো কিছু না ভেবে উনি যে শুরু করার যে একটা অভয় ছিল ওনার ভিতরে, এটা আসলে
সবার থাকে না। এখানে আমরা যারা অনেক বছর ধরে স্ট্রাগল করছি তারপরেও আমরা এরকম একটা ডিসিশন নিতে অনেক ভয় পাই এখনো। কিন্তু সেখান থেকে আপুর জার্নি, আপুর সাহসিকতা, আপুর এই যে ইন্সপিরেশন আমাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা আমাদের কমিউনিটির জন্য অনেক বড় ব্যাপার। আপনার থেকে অনেক শিখেছি, অনেক ভালোবাসা, শ্রদ্ধা যেটাই মাই বলেন। প্লেজার আপু। আর আমাদের যে সান দিয়েগোতে দেখা হয়েছে, হ্যাঁ, এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি। আমি সেটাই। সবসময় ভাবতাম শুধু মনে হয় অনলাইনে আমাদের এই দেখাশোনা, কিন্তু না, ফাইনালি আমাদের গেট টুগেদারও হয়, সেখানে এরকম সুন্দর সুন্দর মেমোরিও আমরা ক্রিয়েট করি। নাজমা আপু, সেন ডিয়েগোর ফিলিংসটা এখনো বুকে নিয়ে ঘুরতেছি। আমি সবসময় আমি জানি মনে হয় যে লাইক বাংলাদেশে গেলে যেরকম হ্যাঁ, আপনার অনেকদিন একটু পর্যন্ত। ভালোবাসা নিয়ে অনেক দিন আবার না যাওয়া পর্যন্ত থাকে, ওইরকম আমার নেক্সট আবার যখন মিট আপ করা ছাড়া এটা আসলে আহ, যাবে না। আমি রাইট। অন্যরকম এই বিজনেস প্ল্যাটফর্ম আপনারা কিংবা আমার এসছিলাম ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য, পেয়েছি অনেক কিছু যেটা আসলে এইখানে এই প্ল্যাটফর্মে বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপু, সেকেন্ড কোশ্চেন কি ছিল আমাদের? যে আপুর আসলে প্রথমেই যে স্টেপ নিয়েছেন এটাই ছিল আপনার মনে করেন ভয়কে জয় করা, তারপরও বিজনেস শুরু করার পরে বিজনেস জার্নিতে আপনার আসলে কি কি রকমের ফেয়ার গেছে এবং এটা কিভাবে আপনি ওভারকাম করছেন, একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ নাজমা আপু। আমরা আসলে একসাথে শুরু করেছিলাম, আমাদের একই কোচ ছিলেন। তো শুরুটা এটাও একটা বড় মানে এক্সাম্পল কাজের ক্ষেত্রে, যে হয় কি কোথাও আপনি যখন কাজ করবেন তখন সেখানে একটা জবলেস জেলাসি থাকে। আমাদের এখানে হচ্ছে ঠিক তার উল্টো, যে নতুন কেউ আসলে বা নতুন না হোক, একসাথে যারা শুরু করেছে, নতুন বা পুরনো, সবাই কিন্তু এখানে এমন ভাবে একটা হেল্পিং অ্যাটিটিউড নিয়ে আমরা সবাই সবাইকে মানে কি বলবো ট্রিট করি, যে আমাদের মনে হয় না যে এটা একটা কাজের জায়গা, মনে হয় এটা একটা, এই যে বললেন যে স্যান ডিয়েগোতে আমাদের দেখা হয়েছে, মনে হয় যেন ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়েছে। আসলেই তাই, একদমই। নাজ বাপের সাথে আমার তো মানে দেখা করার জন্য আমার এত ইগারনেস ছিল, তো হচ্ছিল না। স্যান ডিয়েগোতে গিয়ে যখন দেখা হলো মনে হয়েছে যে হ্যাঁ এই তো নাজ বাপু পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার ছিল। তো এগুলো আসলে অনেক অনেক বড় পাওয়া, যে একটা কাজ করব, সেই কাজটা করতে যেমন ভালো লাগছে, সেই কাজের যে পরিবেশটা সেটাও খুবই মানে ফ্রেন্ডলি, খুবই মানে পজিটিভ অ্যাটমসফিয়ার। এই জিনিসটা অনেক বেশি এনকারেজ করে আমার কাজে আরো ভালো করার জন্য। তো ফিয়ার এবং ডাউট বলতে আসলে ফিয়ার মানে আমার হাজবেন্ডের একটা ফিয়ার ছিল। সেটা হচ্ছে যে যে কাজটা তুমি শুরু করছো, মানে উনি প্রথমে ঠিক মেনে নিতে পারছে না যে অনলাইনে আমি একটা বিজনেস শুরু করে ফেলবো। মেনে নিতে না পারার কারণ হলো উনি বলছেন যে এটা লেজিট কিনা তুমি দেখো, কারণ এই তুমি নর্থ আমেরিকাতে থেকে কোনো ইলিগাল কিছু কখনো করতে পারবে না, এবং করলে তুমি তোমার আর রক্ষা নাই। অতএব এই যে বিষয়টা, যে লেজিটিমিটি কি এটার, তো এইটা জানাটা ছিল আমাদের জন্য খুব মানে যদি বলেন যে ডাউট বা ফিয়ার যদি কিছু কাজ করে থাকে, এইটা ছিল যে আসলে ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু জিনিসটা লেজিট কিনা, এবং আমি যেটা করতেছি সেটা এখানে মানে যে আমাদের যে সিআরএ বলে আর কি, আমাদের যে ট্যাক্সের ইয়ে রেভিনিউ এজেন্সি, ক্যানাডিয়ান রেভিনিউ এজেন্সি, তো সেটা হচ্ছে আমাদের অ্যালাউড কিনা, সিআরএ অ্যালাউড কিনা, এই জিনিসটা জানা আমার হাজবেন্ডের জন্য ছিল খুব দরকারি। এবং এটা তখন আমরা সবকিছু খুব ভালোভাবে দেখি। অনলাইনের অনলাইনে কোন একটা কাজের বিষয়ে আমার মনে হয় যে আমরা যখন শুরু করেছিলাম তখন যতটা
আমরা একটু ভয় পেয়েছিলাম, তার চেয়ে বেশি মানুষ এখন ভয় পায়। কারণ হচ্ছে এখন অনেক অনেক কিছু আছে অনলাইনে যেগুলো আসলেই এই যে এগুলো লিগেল কিনা, এগুলো লিগেল ডকুমেন্টস বা লিগেল মানে এস্টাবলিশমেন্ট আছে কিনা, এগুলো দেখে নেওয়া খুব জরুরি। অনলাইন আমি এই বিজনেসটা শুরু করেছি, অবশ্যই আমি বেশ কিছু বিষয় দেখেছি। যে প্রথমত যে এটা ট্রান্সপারেন্সি, যে সব যাদের সাথে আমরা কাজ করব তাদের ট্রান্সপারেন্সি, এবং আমার যে ইয়েটা আসবে কি বলে এটাকে, আমার যে রেভিনিউটা আসবে সেইটা লিগেল কিনা, এবং আমি সেটা আসলেই আমি এই কাজটা করার জন্য এলিজিবল কিনা। এখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে এই বিজনেসটা শুরু করার জন্য কিন্তু আপনি যে দেশেই থাকেন না কেন, আপনাকে সেই দেশের লিগেল রেসিডেন্ট হতে হবে। যেন তেন ভাবে এলেবেলে কেউ এই বিজনেস শুরু করে ফেলতে পারবে না। তো এই বিষয়গুলো যখন আমি জানলাম যে আমাকে এই জিনিসগুলাও চেক করবে যখন আমি বিজনেসটা স্টার্ট করব, তারপরে হচ্ছে আমি ট্যাক্স পে করব, এবং সবকিছুই তাহলে কি হলো, ট্রান্সপারেন্ট হলো। তো এইটা ছিল ভয় যে আমি যা করছি তা আসলে লিগেলি করছি কিনা, কোনো ইলিগেলি কোনো কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে কিনা, বা পরবর্তীতে পুরা জিনিসটা আমার কাছে একটা মানে কি বলবো, যে ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি না ওই ওয়ার্ডটা বেশি চলে আসতেছে, সেটা হচ্ছে স্ক্যাম। পুরা জিনিসটা একটা বড় ধাঁধা, গোলক ধাঁধা হয়ে যায় কিনা, যেটা আমি পরবর্তীতে আর কিছুই পেলাম না, এরকম হয় কিনা, এই জিনিসগুলা অবশ্যই দেখার বিষয়। এবং আমি বলবো যে এই ডাউট এবং ফিয়ারটা সবারই থাকা উচিত যে কোনো একটা কাজ শুরু করার আগে। তাহলে কি হবে, সে রিসার্চ করবে, সে দেখবে যে সে কি করছে, এবং এই রিসার্চ করার জন্য আমাদের আসলে অনেক সুযোগ আছে, ফ্রি অপশন আছে, তারপরে মানে কি বলবো, খুবই সামান্য নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে যে অপশন নেওয়ার সেটা আছে। তো এই সব কিছুই আমাদের এখানে অনেক, মানে আমি বলবো এক্সেলেন্ট অপরচুনিটি। তো ভয় এবং সন্দেহ থাকা উচিত, এটা আমি মনে করি। থাকলে কি হবে, আমি জিনিসটা জেনে বুঝে শুরু করব এবং আমি সেখানে অনেক বেশি সাকসেসফুল হব। এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স, এবং আমি প্রায় 3 বছর যাবত আমি কোচ, এবং এই কোচিং লাইফে আমি এত মানুষের সাথে কথা বলেছি, এত বেশি মানুষের সাথে বিজনেস নিয়ে কথা বলেছি, যারা বিজনেস করতে চায়, এদের মধ্যে অনেকেই বিজনেস করছে এবং অনেকে করছে না। কেন করছে না? কারণ তাদের জন্য ওই বিজনেসটা তারা মনে করছে অ্যাপ্রোপ্রিয়েট না, which is মানে আমি বলবো যে খুবই দরকার এই জিনিসটা জানা, যে আমি যেটা করব সেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমি যে শুরু করতে চাচ্ছি সেটা সব দিক থেকে ঠিক আছে কিনা, এই সব কিছু জানার জন্য এই ভয় এবং সন্দেহ দুটোই থাকা উচিত। এবং এই দুটো নিয়ে যখন আপনি কাজে আগাবেন, আপনি আরো বেশি রিসার্চ করবেন, আরো বেশি জানবেন, এবং আপনার নলেজ যেমন ইয়ে হবে, রিচ হবে, তেমন আপনার মাইন্ডসেট অনেক বেশি স্ট্রং হবে যে আপনি কাজটা কিভাবে করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আসলে এই জন্যই তো আমাদের সিস্টেমটা আপু অনেক সুন্দরভাবে মানে সেট করা, যে যারা আমাদের বিজনেসের প্ল্যাটফর্মে ইন্টারেস্টেড, যখন ওনারা রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের সেকেন্ড স্টেপে যান, ওনাদের জন্য 30 days কিন্তু একটা ট্রায়াল পিরিয়ড রয়েছে, যেখানে ওনারা যত খুশি তত কিন্তু প্রি কোচিং ভিডিওগুলো দেখতে পারেন। এবং জাস্ট বিকজ দে আর ইন্টারেস্টেড, আপনি যেটা বললেন, ইন্টারেস্টেড হলেই কিন্তু সবাই বিজনেসটা করতে পারে না। অনেক সময় দেখা যায় কোচ কলে আসার পরেও আমরা বলি যে দিস ইজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম ফর ইউ। এবং আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে এইজ 18, আপনাকে মাস 18 বছরের হতে হবে, যে দেশে আপনি আছেন সেই দেশের আপনার লিগেল পেপারওয়ার্ক থাকতে হবে, কারণ এটা একটা 100% গভর্নমেন্ট রেজিস্টার্ড বিজনেস, যেটা আপু এবং আপুর হাজবেন্ডে ভালোভাবে বুঝেই কিন্তু ওনারা এই বিজনেসের প্ল্যাটফর্মটা শুরু করেছিলেন। So just because someone is interested in our business does not mean that they will become a business owner. And also এই যে 30 days এর ভিতরে আপনি এই ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলোতে কিন্তু আপনাকে অনেক কিছু এখানে বলা আছে এই বিজনেসের জন্য। সো এই জন্য আমরা বলি যে অনেক সময় আপু ভাইয়ার আমাদেরকে বলেন যে why you don't tell me over
the messaging. আসলে মেসেজিং এ আপনাকে এত ইনফরমেশন দেওয়া ইম্পসিবল, কারণ এখানে 7-8টা ভিডিওর মধ্যে অনেক কিছু এখানে বলা হয়, লাইক এখানে কি কি কোম্পানি অ্যাফিলিয়েটেড, আমরা কিন্তু একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড না, এবং এখানে কি কি প্রোডাক্ট আছে, কি কমিশনের প্যাটার্নটা কিরকম, কিভাবে আপনি সেটা পাবেন, কিভাবে এই যে এটা একটা অনলাইন বিজনেস, এই বিজনেসের মডেলটা কিভাবে কাজ করে, আপনার র্যাঙ্কিংটা কিভাবে হবে, এভরিথিং ইন ডিটেলস সবার জন্য এক্সপ্লেন করার পরে যখন কেউ দেখবে এবং ইন্টারেস্টেড হবে, তখনই কিন্তু আমাদের মতো ডিসিশনটা নিতে পারে। Jamal bhai, I'll give you the floor for the next question, ভাই। আসসালামু আলাইকুম কামরুনার আপু, কেমন আছেন? ভাইয়া, আপনি কি লাইন আপা আছে তো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। I think she was having hard time. না সমস্যা নাই। থ্যাংক ইউ হ্যাপি আপা। যেহেতু কামরুনার আপুর একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যখন আসলে বাইরের দেশে আপনি তো হেলথ সেক্টরে কাজ করেন, রাইট? Right. তো আমরা আসলে এই জিনিসটা অনেক সময় ভুলে যাই যে হেলথ সেক্টরে আসলে মানে বিশেষ করে আমাদের হেলথ ওয়াইজ একটা বড় ধরনের এক্সপেন্স কিছু থাকে। Definitely. ওই এক্সপেন্সটা থাকাটা কি আসলেই জরুরি? মানে যে হেলথ ইন্স্যুরেন্সের কথা বলতেছেন? জি 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 জি। হেলথ ইন্স্যুরেন্স সবার কাছেই থাকা জরুরি, কারণ ইউ নেভার নো ওয়েন you will need that. For example, myself, আমার হেলথ ইন্স্যুরেন্স, যদিও আমি একটা ভালো কাজ করতেছি, কিন্তু ওরা প্রাইভেট থাকার কারণে হেলথের কস্টটা কিন্তু আমার জন্য অনেক একটা লার্জ একটা অ্যামাউন্ট চলে আসে at the end of the month, কিন্তু তবুও আমাকে নিতে হয়, বিকজ I don't know what will happen tomorrow. যার কারণেই কিন্তু আমাকে এটা নিতে হয় আমার হেলথ সিকিউরিটির জন্য এবং আমার ফ্যামিলির বেস্ট হেলথ প্ল্যানের জন্যই কিন্তু আমাদের এই প্ল্যানগুলো চুজ করা। সো ডেফিনেটলি সবারই হেলথ প্ল্যান থাকা দরকার, কারণ আপু এক্সপেন্সটা কেমন হয় নরমালি আমরা যে এটা করি? So it depends করে US এর usually it runs somewhere between 200 to 700-800 এরকম হতে পারে। I'm on the higher end because এটা একটা প্রাইভেট কোম্পানি, সো যার কারণে আমাকে হাই একটা অ্যামাউন্ট এখানে পে করতে হয় হেলথ ইন্স্যুরেন্সে। মানে এভরি মান্থ আমাদের একটা এক্সপেন্স থাকে প্রায় $800 কাছাকাছি বা $700 বা $500 থেকে $800 কাছাকাছি, রাইট? রাইট। তো আমরা এই জিনিসটা আসলে ভুলে যাই, এই জন্য আসলে আমরা অনেক সময় বলি না যে আমরা ডেইলি লাইফে আমাদের ডে টু ডে যে এক্সপেন্স গুলো আছে ওইটা হয়ে যায়। তো আমরা যখন এইগুলা নিয়ে ব্যাটল করি তখন বোঝা যায় যে আসলে আমরা যে একটা মানে সেকেন্ডারি ইনকামের উৎস খোঁজার চেষ্টা করি, এই যে কামরুনার আপুর যে আই নিড এ চেঞ্জ, এইটা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা চিন্তা করেও আই নিড এ চেঞ্জ এই জিনিসটা মানুষের মাথায় আসা উচিত। যে আপনার এখানে যেমন ধরেন ইউএসএ তে আমরা যদি আফটার 65 দেন ইউ উইল গেট সাম বেনিফিট, রাইট? কিন্তু ওই 65 এর আগ পর্যন্ত আপনার কি করতে হবে? আপনাকে তো কাজ করে যেতে হবে। যেমন আমার ইউনিভার্সিটিতে আপনার যে ইন্স্যুরেন্সটা দেয় সেই ইন্স্যুরেন্সে তো আমরা একটা, যেমন আমার প্রত্যেক মাসে পেমেন্টটা অলমোস্ট $700 বা $810 মতো আসে। তো ওইটা ছাড়াও কিন্তু আমাদের ইউনিভার্সিটি একটা বাল্ক দেয়, যেটা আপনার অলমোস্ট প্রায় $2600 মতো আমার ফুল ফ্যামিলির জন্য। তো টোটাল আপনার দেখেন যে $3500 মতো ওরা মাসেই দিচ্ছে। এটা এখন যদি মনে করেন যে আমার ইউনিভার্সিটি দিচ্ছে না, বা আমি যে কোম্পানিতে কাজ করছি দিচ্ছে না, বা আমি কোনো কাজ করছি না, দেন হোয়াট? তখন তো এই জিনিসগুলো আমাদের থাকা উচিত। আচ্ছা কামরুনার আপু, আমি মানে আপনার কাছে কোশ্চেনে যাওয়ার আগে আপনি যে বলছিলেন যে আপনার যেই মানে ভয়টা আপনি দূর করছেন আর কি, তো অ্যাজ এ নিউলি ইমিগ্রেন্ট আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছেন, তো আমি জানি যে আপনি ভাইয়ের কথা বলছেন যে ওইখানে যে কথাগুলো বলছে ওইটা আমার জন্য খুব পারফেক্ট ছিল, যে আমি যে প্ল্যাটফর্মে যাব ওইটা আসলেই একটা লিগাল প্ল্যাটফর্ম কিনা, বা ওইখানে আমি যে আমার স্ট্যাটাসটা আমি আসলে ওখানে কোনো কম্প্রোমাইজের মধ্যে যদি না যায়। তো এইটা ছাড়া মানে আপনার তো আমরা নর্মালি অনলাইনে অনেক কিছু করতে গেলে আমাদের খুবই মানে স্কেপটিক্যাল তো থাকি, তারপরও আরো অনেক বাধা আসে।
ওই যে আপনার যে মানে আইস ব্রেকিং যে একটা ব্যারিয়ার, ওইটা আপনি কিভাবে করলেন? বিশেষ করে যে আমরা যে সেকেন্ড স্টেপে 149 যে আমরা রেজিস্ট্রেশন করে যে আমরা বিভিন্ন ইনফরমেশন গুলা দেখি আমাদের বিজনেস শুরু করার আগে, ওইটা কিভাবে ওভারকাম করছিলেন? থ্যাংক ইউ নির্মল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে কিভাবে ওভারকাম করলাম প্রথম ইয়েটা। ওই যে এটা বলে না যে মানুষের যখন কারো যখন কোনো কিছু কঠিন ভাবে নেসেসিটি থাকে সে তখন একটা ওয়ে খুঁজে নেয়। তো আমার ব্যাপারটা সেরকম ছিল। আমি আসলে ওই কাজের জায়গায় অ্যাডজাস্ট করতে আমি এমনিতে কাজের পরিবেশ খুব ভালো ছিল, বাট ফিজিক্যাল কারণে আমি মনে হচ্ছিল যে আমি খুব বেশি দিন এটা আমি করতে পারবো না। সেই সাথে ওই যে বললাম যে আমি একটা যখন কাজ খুঁজতে যাচ্ছি তখন আমার হয় একটা সরি একটা সার্টিফিকেট অথবা একটা এক্সপিরিয়েন্স চাচ্ছে, এই দেশের এক্সপিরিয়েন্স। তো এই দেশের এক্সপিরিয়েন্স আমি কোথায় পাবো? আমি তো একদম নতুন। আর সার্টিফিকেট পেতে হলে তো আমাকে পড়তে হবে। তো এই দুটার একটাও আমার জন্য তখন আসলে ফিজিবল ছিল না। প্লাস যখন আমি একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে যখন আমি শুনলাম যে $149 দিতে হবে, এখানে 30 ডেজ টাইম আছে, তো $149 দিলে আমি অনেক কিছু জানতে পারবো। আমার কিন্তু প্রথম মনে হয়েছে যে ঠিক আছে $149 তো দিই, জেনে দেখি, আরে না করলে না করলাম। আসলে প্রথম জিনিসটা এরকম ছিল। এখন যেরকম খুব সিরিয়াসলি চিন্তা করছি, হয়তো বা এত সিরিয়াসলি চিন্তাও করি নাই। তার কারণ কি, যে যেহেতু একটা রিফান্ডেবল অপশন আছে, আচ্ছা চান্সটা নিয়ে দেখি। এটা ছিল একটা, ওই যে বললাম যে একটা কি বলবো, একটা দোদুল্যমান অবস্থা যে আমি কি আসলে করবো কি করবো না জানি না, বাট আমি জানতে চাই। আমি জানতে চাই বিজনেসটা কি। 30 ডেজ টাইম তো আছেই রিফান্ড নেওয়ার জন্য। আমি জেনে দেখি, যেটা আমরা আসলে সবসময় বলি যে আপনি করবেন কি করবেন না ডিসিশনটা আপনি পরে নিবেন। আপনি আগে আসলে জানেন যে বিজনেসটা কি এবং সেটা আপনার জন্য কিনা। তো ওই যে জায়গাটা, এটাতে আসলে আমি খুব স্ট্রাগল বা এরকম কিছু মনেও করি নাই। এত সিরিয়াসলি আসলে চিন্তাই করি নাই। চিন্তা করেছি যে আচ্ছা $149 তো রিফান্ড নেওয়াই যাবে, আমি একটু দেখি না কি জিনিসটা। তো যখন ওটা পে করলাম এবং তারপর যখন আমাদের যে প্রি কোচিং ভিডিওস গুলো সেগুলো যখন দেখলাম, আসলে আমি তখন ইমপ্রেসড। এবং আমি তখন মানে কি বলবো, আয়রন লেডি। আমার এত ভালো লাগলো যে আমার হাজবেন্ড আমাকে যতই বোঝানোর চেষ্টা করছে যে তুমি বুঝতে পারছো না, হয়তো বা এটা কোনো খারাপ ইয়ে হতে পারে, একটা সিন্ডিকেট হতে পারে, হ্যান ত্যান। আমি কিছু বুঝতে চাচ্ছি না। আমি খুবই ইমপ্রেসড। আমার এই বিজনেস করতেই হবে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক কিছু করার সুযোগ আছে। তো তখন আর কি উনি বললেন যে ঠিক আছে তুমি তাহলে দেখো এই যে লেজিটিমেসিক ব্যাপারগুলা, এগুলা খুব ভালো মতো তুমি জেনে নাও। তো তখন উনিও আমার সাথে একটু রিসার্চ করলেন। তো এইটা ছিল আর কি, খুব যে একদম স্ট্রাগল করেছি বা খুব যে কঠিন একটা মানে আউট অফ দ্য বক্স গিয়ে ভেবেছি, এমন কিছু তখন আসলে ভাবি নাই। কারণ আমাদের এই রিফান্ডেবল যে অপশনটা, এইটা আমাকে খুব হেল্প করেছে। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা দিয়ে দেখি, কমই তো অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট আমরা এমনি একটু বাইরে গেলে একটু রেস্টুরেন্টে খেলেও একটু বেশি আমরা পে করে আসি, তো দেখি না কি হয়। একটু দেখতে তো অসুবিধা নাই। শুরুটা আসলে এভাবেই ছিল, জয়েন করার আগ পর্যন্ত শুরুটা এরকমই ছিল যে দেখতে তো অসুবিধা নাই, একটু দেখি। কারণ যেহেতু চাচ্ছি নতুন একটা কিছু করতে হবে আমাকে, এবং আমাকে ওই যে বললাম আই নিড এ চেঞ্জ, সেহেতু আমাকে সবকিছুই ট্রাই করে দেখতে হবে। এটা ছিল আসলে আমার একটা লজিক, যে আমাকে সব, যেহেতু আমি কিছু একটা খুঁজছি, আমাকে সবকিছুই একটু নেড়ে চেড়ে দেখতে হবে, তো দেখতে তো অসুবিধা নাই। তো এই চিন্তা থেকেই আমি কিন্তু 149 পে করেছিলাম এবং ভেবেছিলাম 30 ডেজ টাইম আছে, বাট আমি মাত্র 3 দিনের মধ্যে সব ডিসিশন নিয়েছিলাম। তো এটাই আর কি। আমি আমার এই এন্টায়ার বিজনেস লাইফে আমি এটা বলি যে আপনি প্রথমেই ভাববেন না যে আপনি কেন জয়েন করবেন, জয়েন করে কি পাবেন, বা আমি এটা ছাড়া আরো কি করব। এই অনেক কিছু আপনি করতে পারবেন, কিন্তু আপনি জাস্ট দেখেন,
আপনি জাস্ট এই যে আমাদের 149 এটা আপনি একটু স্পোর্টিংলি দেন যে আচ্ছা ঠিক আছে দেখি না, এই দেখাটা থেকে আপনার হয়তো একটা দারুণ সুযোগের রাস্তা, একটা দরজা খুলে যেতে পারে। তো এই জায়গাটা আসলে খুবই ইয়ে ছিল, খুবই মানে কি বলবো, একটু ফানি ছিল যে আচ্ছা দেখি 30 ডেজ টাইম আছে, কোনো অসুবিধা নাই, আমার এটা মিস হওয়ার কোনো সুযোগ নাই, আরে আমার টাকা তো রিফান্ড নিয়েই ফেলবো, এরকম একটা চিন্তা ছিল আর কি। না, থ্যাংক ইউ। এটা এটা ঠিক বলছেন। আমার প্রসেসটাও ঠিক অলমোস্ট ওই রকমই ছিল যে আমি আসলে একটা জিনিস করব, আমার এক্সট্রা আর একটা মানে কাজের জন্য আমি মানে ইনফরমেশন গ্যাদার করব, তো আমারও মানসিকতাটা এমনই ছিল। আপু, কাউন্টার কোশ্চেন হচ্ছে যে আমরা অনেকেই, যেমন আমাকে একজন কোশ্চেন করছিল যে মানে আমরা আসলে কিভাবে বুঝবো যে মানে এটা যে আমরা যে এটা লিগাল বা হচ্ছে লেজিটিমেট, এটা আর প্লাস হচ্ছে আপনার মানে ফ্যামিলি তো আছে, জি পারিপার্শ্বিক যে আরো কমিউনিটি মেম্বার গুলো আছে, যখন জানে যে আপনি অনলাইনে কিছু করছেন, তখন অনেকেই কিন্তু এসে বেশ আপনার ডিপ্রেসিভ অনেক কিছু কমেন্টস করে। ওই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আপনার হয়েছিল কিনা ইন দ্য বিগিনিং, এন্ড হাউ ইউ ওভারকাম দোজ? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আমি খুবই লাকি যে অন্তত এই জিনিসগুলো আমাকে ফেস করতে হয় নাই, ঘরের ভেতরে তো অবশ্যই না, ঘরের বাইরেও না। অর্থাৎ আমার যে এখানে ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে, আমার অনেক রিলেটিভস আছে আছে এখানে থাকেন, ওনারা অটোয়াতেই আমাদের একই সিটিতে। আবার আমার এখানে বেশ কিছু ফ্যামিলি ফ্রেন্ডস আছে, আসলে কেউ কখনো ওরকম করে মানে কোনো নেগেটিভ কমেন্টস কখনো করে নাই। সবাই জানতে চায় আমি কি করি। তবে এটা যদি বলেন যে কেউ আগ্রহী হয়েছে কিনা আমার বিজনেসে জয়েন করার ব্যাপারে, না, সেটা কেউ হয় নাই। কিন্তু এটাও কেউ বলে না যে না কি করছো এটা, এরকমও কেউ না। তো এই জায়গা থেকে আমি আসলে সেই জায়গাটা আমি কখনো পাই নাই, এটাতে আমি খুবই নিজেকে লাকি মনে করি। তবে যদি কখনো কেউ এরকম মনে করে বলে যে না কি করছো, এর চেয়ে ভালো এটা, এর চেয়ে ভালো সেটা, একটা কথাই বলার আছে যে আসলে আমি জানি আমি কি করছি, এবং আমাদের এই বিজনেসটা যে কতটুকু পাওয়ারফুল, এটা আমরা যারা বিজনেসের ভেতরে আছি আমরা খুব ভালোভাবে জানি। তো অন্যের কমেন্ট আসলে কিছুই এটা আমাদেরকে টাচ করে না, এটাই হচ্ছে ব্যাপার। আর লিগেল কিভাবে জেনেছিলাম এটা আসলে আমি যখন আমাদের প্রি কোচিং ভিডিওসে অনেক কিছু আছে, আমাদের পুরোনো ভিডিওসে ছিল। আর আমি অবশ্যই আমার কোচকে জিজ্ঞেস করেছি যে আমরা কিভাবে ট্যাক্স পে করি। তো তখন আমি জানলাম যে আমরা কানাডাতে আমরা T4A পাই, এবং ইউএসএ তে আপনারা 1099 পান। তার মানে হচ্ছে আমি যে ইনকামটা করছি সেটা হচ্ছে এই যে আমাদের সিআরএ সে অ্যালাউ করছে, এবং সে সেটা মানে লিস্টেড, সহজ কথায় যদি বলি যে সিআরএ লিস্টেড একটা কোম্পানি, একটা প্ল্যাটফর্ম, এবং তারা আমাকে আমার ইনকামের একটা ইয়েও পাঠাচ্ছে যে তুমি এই পয়সা ইনকাম করছো সারা বছরে। তার মানে এখানে তো আসলে আর কিছু ডাউট থাকার কোনো কারণ নেই, এবং ওইটা দিয়েই আমি আমার ট্যাক্স ফাইল করছি। তো এখানে সবকিছুই ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট আর কি। থ্যাংক ইউ আপু। তো আমি আসলে এই যে হ্যাপি আপু কিছু বলতে যাচ্ছেন? না, বলেন ভাইয়া। না না, আপনি এইগুলার জিজ্ঞেস করার পিছনে একটাই কারণ হচ্ছে, আমার যে নেক্সট কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা আসলে একটা পটভূমিকা তৈরি করে এসে, এখন আমরা অনেক সময় বলি না যে আমি একটা কাজ করলাম, করার পরে কি লাভ হয়েছে আপনাদের, বা হচ্ছে যে আপনি যে এখন এতদিন ধরে কাজ করছেন আদৌ কি আপনার ওইগুলার আউটপুট পাচ্ছেন কিনা। যেমন আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে এখন যেহেতু কামরুনার আপু তার মানে আমরা এটাকে বলি যে আমরা আমাদের ওন বস, বা হচ্ছে যে আপনি আপনার স্কেডিউল অনুযায়ী আপনি কাজ করবেন। তো এটার পিছনে অনেকগুলা কারণ থাকে যে আমি যদি আমার স্কেডিউল অনুযায়ী কাজ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের বিজি স্কেডিউলে যে আপু যেটা বললেন যে বাচ্চাদের একটা সময় দেয়া, প্লাস হচ্ছে যে আমাদের এখানে অনেকেই যে কাজগুলা করি সে কাজগুলার আসলে কায়িক শ্রম অনেক থাকে। বিশেষ করে আমরা যখন বাসা থেকে আমরা আসলে ট্রাফিক মানে উতরায় আমরা মানে ট্রাফিকের মধ্য দিয়ে আমরা যখন কাজে যাই, ওইটাও কিন্তু একটা আপনার অনেক মানে ওইটাকে বলে না যে ইচ্ছা শক্তি জীবনী শক্তি কিন্তু ওরা অ্যাবজর্ব করে, কষ্ট লাগে। তো
যেহেতু আমরা এখন বাসা থেকেই অনেকেই আমাদের এই কাজটা করছে, আবার অনেকেই কাজের পাশাপাশি এটা করছে, তো মেইনলি আপা আপনার এই বিজনেসটা শুরু করার ফলে আপনি যেগুলা চাচ্ছিলেন, স্পেশালি বা আপনার ফ্যামিলিকে একটা ফিনান্সিয়ালি সাপোর্ট দেয়া, প্রথমত হচ্ছে যে আপনার ফ্যামিলিকে অনেক সময় দেয়া, স্পেশালি আপনার একটা আলাদা একটা বড় ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট গড়ে তোলা, যেটাকে মানে যেমন ধরেন আপনি ভাইয়াকে মানে খুব কনফিডেন্টলি বলতে পারবেন যে হ্যাঁ, আই ক্যান কন্ট্রিবিউট টু দ্য ফ্যামিলি অ্যাজ ওয়েল। ওই ধরনের সিচুয়েশন গুলাতে আপনার কতটুকু বিফোর অ্যান্ড আফটার, মানে আপনি যখন বিজনেসটা শুরু করার আগে আপনার যেমন ছিল, এখন আপনার চেঞ্জটা কতটুকু হয়েছে যদি একটু বলতেন। থ্যাংক ইউ সো মাচ নিয়ামুল কবির ভাই, আপনি তো আসলে খুব লার্নিং মানুষ, এই জন্য খুব সুন্দর করে গুছিয়ে সবকিছু বলেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে একটা এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমি খুব বেশি চেক ওপেনিং করি না। তো এই কারণে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু আপনার ইনকাম তো খুব বেশি দেখি না। তো আমি বলি যে আমার ইনকাম আসলে আমি এভাবে দেখাতে চাই না। আমার ইনকামটা, আমার বিষয়টা হচ্ছে লাইফ চেঞ্জিং একটা সিচুয়েশন আমার। সেটা হলো, খুব সংক্ষেপে বলি, যখন আমি বিজনেসে জয়েন করি তখন আমি বিজনেসে জয়েন করেছিলাম, আমার কোনো তখন সেভিংস ছিল খুব মানে অল্প, ওইটা দিয়ে আমি বিজনেসে জয়েন করতে পারতাম না। ক্রেডিট কার্ড থেকে বিজনেসে জয়েন করি, আমার হাজবেন্ডের ক্রেডিট কার্ড। এরপরে তো বিজনেস চললো। আমি 1 বছরের মধ্যে আমি ম্যাক্সিমাম করি, ম্যাক্সিমাম ইনভেস্ট করি, বিজনেসে জয়েন করি। তো 1 বছরের মধ্যে আমি আমার সেই দিয়ে দিয়েছি আমার হাজবেন্ড। মাশাআল্লাহ। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখন আমাদের কোনো ক্রেডিট কার্ড নাই। ওয়াও। আমরা সব পে অফ করেছি, আমাদের সব, আমরা এখন শুধু ডেবিট কার্ডে থাকি, মানে ডেবিট কার্ডে খরচ করি, আমাদের কোনো ক্রেডিট কার্ড নাই। তো মজা করে একজনকে বলেছিলাম যে আমি এখন ক্রেডিট কার্ড ফ্রি এবং বস ফ্রি, এই দুইটা বিষয় আমার লাইফে আছে, যে আমার কোনো ক্রেডিট কার্ড নাই এবং আমার কোনো বস নাই। মাশাআল্লাহ আপু। ক্রেডিট কার্ড না থাকা তো একটা হিউজ ব্যাপার, কারণ এখানে আমরা তো বাইরের দেশে তো মানে মনে করেন যে এটা একটা প্রচলন আছে, যেমন আমি আসলে দেখছি অনেকে, ইভেন আমারও এটা করতে হয়েছে আর কি, একটা ক্রেডিট কার্ড রেখে আরেকটা ক্রেডিট কার্ডের উপরে নির্ভর করে থাকা আর কি। ওয়ান্ডারফুল আপু, হ্যাপি আপনাকে। এটা তো আসলে আপুর অনেকই হয়, এটা তো সবাই আমাদের, শুধু এই দেশে না, এখন বাংলাদেশেও এরকম যে ক্রেডিট কার্ডের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট, কারণ আমাদের লাইফস্টাইলটা এরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখনকার মানে সিস্টেমের জন্য, কিন্তু এটা তো আসলে আমাদের জন্য যে কতটা হার্মফুল, এটা আমরা সবাই এটাতে ভুক্তভোগী। হ্যাঁ, জি নাজমা আপা, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, বলছিলাম যে আপু নতুন ইমিগ্রেন্ট হয়ে কাজ ছেড়ে দিয়ে লাইফস্টাইল ক্রেডিট ফ্রি হয়ে গেছে, এটা আপু কিন্তু কখনো চিন্তাও করে না বিজনেস আসার আগে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিন্তু ওই যে ফিয়ার ডাউট সবকিছু এক সাইডে রেখে উনি ওনাকে বিলিভ করছে, যার কারণে ওনার এই চেঞ্জটা এখন আসছে। তো মানুষ অনেক বেশি ভাবে, অনেক বেশি ভাবে এখন। দেখবেন যে অনেকে আছে বিজনেস, এটা বলে না, সেকেন্ড সাইড হ্যাসল, যে কোনো কিছুর জন্য মানুষ বেশি চিন্তা করে যে আমি পারবো কিনা, তাদের নিজের উপরে বিশ্বাসটা অনেক কম, এক্স্যাক্টলি। যার কারণে নিজেদেরকে চেঞ্জ করা, সেকেন্ড কোনো কিছু চিন্তা করা, তারা 3টা জব করতে কোনো রকমেই মনে করেন যে কষ্ট লাগে না। ঠিক আছে, আমি 3টা জব করব, ওইটাতে গেলেই আমার পয়সা দিবে আওয়ারলি, সো ওইটা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, বাট যে বলেন আউট অফ বক্স কিছু চিন্তা করতে পারে না। আর যে এই আমার যে স্বাধীন লাইফ, উনি আমেরিকায় নতুন কানাডাতে এসে 8 মাসের মাথায় জব কুইট করে এখন 4 বছর 4.5 বছর বিজনেস করে ওনাকে এস্টাবলিশ এমন করে করেছে, উনি এখন চাইলে এখন ভ্যাকেশনে বাংলাদেশে যে মেয়েরা বড় হয়ে গেছে চাকরি করবে, ওনার মতো উনি লাইফ লিড করবে, ওনার কোনো প্রেশার নাই। সো এইরকম একটা জীবন কে না চায়, কিন্তু এই চাওয়াটার মনে করেন যে স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য যে স্টেপটা নেয় না,
যেটা আপু Exactly. করছে কিংবা আমাদের টিমে, আমাদের গ্রুপে, আমাদের অনেকেই আছেন। কমিউনিটিতে যারা আছে সবাই করছে আর কি। জি। এটা না খুবই ওইটাই ভালো আপা। লাগলো আপু। না নাজমা আপু, আপনি যে জিনিসটা, সরি হ্যাপি আপা, ঠিক আছে। না আপনি যে জিনিসটা বললেন যে আসলেই আমরা অনেকেই আছে যে আমরা চাই যে মানে কাজ করব টাকা পাবো, বুঝতে পারছেন? মানে আমাদের এই মানসিকতাটাই এমন যে আমি তো অ্যাটলিস্ট দেখছি। আমার সাথে একজন কথা হচ্ছিল, সে বলতেছে যে ভাই আমি এই কাজটা করি, আমি টাকা পাই মোটামুটি সাথে, বিশেষ করে যারা উবার কাজ করে প্লাস ডোরড্যাশ। আমার কথা হচ্ছে যে আপনি ৩-৪টা কাজ করছেন, এখন আপনার গায়ে শক্তি সামর্থ্য আছে, রাইট। হোয়াট উইল বি হ্যাপেন, কারণ আপনি তো একটা হিউম্যান বিং, আপনি তো আর রোবোটিক কাজ করতে পারবেন না। আফটার 10 years হোয়াট উইল বি হ্যাপেন, দেন হোয়াট, মানে ওই 10 যে ইয়ার্স লাগবে না ভাইয়া, হ্যাঁ একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, হ্যাঁ এটা 10 ইয়ার্স এর কোনো ব্যাপার না। আমি মনে করি যে মানে একটা খারাপ সময় আপনার আসতে কিন্তু 10 বছর লাগে না। হ্যাঁ এটা আমি নিজে পরীক্ষিত, আবার উপর দিয়ে বহুতবার বহুত কিছু হচ্ছে কিংবা হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে ফিজিক্যালি আপনি যে কোনো কিছু করতে যাবেন, আপনার সেখানে একটা ভালো মন্দ সিচুয়েশন যে কোনো সময় হবে। উবারের উপরে এখন কোন পাগলে ডিপেন্ড করে এটাই তো আমি বুঝি না। আমাদের এখানে অটোমেটিক এখন হচ্ছে ওয়াইমো চলে আসছে। আপনার ওইটাই অটো ড্রাইভার ছাড়া গাড়ি, আপনি যদি নরমাল উবার 2টা দেখেন, ড্রাইভার ছাড়া গাড়ি আপনি 5টা দেখবেন। সো হ্যাঁ আপনাকে অলরেডি রিপ্লেস করছে। সো ইটস নট অ্যাক্সিডেন্ট লাইক আপনাকে গাড়ির সাথে ঠোকাঠুকি করে অ্যাক্সিডেন্ট হইতে হবে, আপনাকে হ্যাঁ ফিজিক্যালি হচ্ছে আপনার অসুস্থ হয়ে যেতে হবে। ইটস নট লাইক দ্যাট। আপনার যে কোনো পরিস্থিতিতে আপনার একটা খারাপ সময় আসবে এবং এটাই মাথায় রাখতে হবে। সো হোয়াট ইজ মাই নেক্সট প্ল্যান, মানে সেকেন্ড অপশনটা আমার কি। অনেস্টলি এই বিজনেসে আসা বলে না, আমি মনে করি যে আমি যখন থেকেই আমেরিকায় কাজ কাম করা শুরু করছি, আমার মাথায় সবসময় সেকেন্ড কোনো কিছু ঘুরতো। আমার মনে হতো আমি যে কাজটা করছি এর পাশাপাশি আমার কিছু থাকা দরকার। আমি এই বিজনেসে আসার আগেও আমি এটা ট্রাই করতাম। সো সামহাও এই বিজনেসটাই আমার জন্য লাকি চার্ম হয়ে গেছে, যে এটা থেকে আমি অনেক বেশি বেনিফিটেড কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আমি সবসময়, আমার মাথায় এটা সবসময় থাকতো যে আমার ডিফারেন্ট কিছু একটা থাকা উচিত। ওয়ান ইনকাম, ওই যে আপনার আগের দিনের মতো যে একটা ঝুড়িতে সবগুলা ডিম রাখা যাবে না, ওইটা সেভ না। সো আপনার সেফটি কিভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা টোটালি আপনার ব্যাপার। এটা কিন্তু কেউ আপনাকে ডিসিশন দিয়ে দিবে না। সো ওই আপনি একদিনে $5,000 ইনকাম করতেই পারেন ওভার, কিন্তু তারপর কোনো তারপর কি? সমস্যা নেই। বাট ঠিক নেক্সট নয়। ডেতে এটার কোনো গ্যারান্টি নেই। আমি জাস্ট বললাম আরকি ইন জেনারেল। সো না, এটা সেফটি নেট, মাথায় রাখতে হবে। সেফটি নেট জি, তো আসলে এক পাশ করলে হবে না, আপনাকে তো চারিপাশটায় রাখতে গাইড হয়। করতে হবে। হ্যাঁ। কারণ আমাকে অনেকে কোশ্চেন করে, সরি আমি এটা লেন্দি করে ফেলছি, সেটা হচ্ছে যে মানে এই ধরনের এত আপনার করে আপনার এইগুলা করতে হবে। তা আমি সেই ব্যক্তির সাথে আমার দ্বিতীয়বার কথা হয়েছে। আমি তখন বললাম যে আই নিড টু ফাইন্ড এ সেকেন্ড ইনকাম স্ট্রিম, এবং আমার যেই ইউনিভার্সিটির যে আপনার কাজকর্ম আছে সেগুলাতে আমার সময় বের করা ফিজিক্যালি অসম্ভব। এখন আমি কি করব? এখন কোনো চেষ্টা না করে কি আমি বলবো যে এরকম মানে আমি আল্লাহ এখানে আমার কপালটাই খারাপ, আমার এখন টাকার দরকার ছিল পারি নাই, বা এই জিনিসটা হচ্ছে। আবার আমার ফ্রেন্ড সার্কেল কি আমাকে এসে কি ওইভাবে কন্টিনিউয়াস কয়দিন করবে? মানে এই যে এখানকার যে রিয়ালিটি চেক যেটাকে বলে, আমরা আসলে জেগে থেকে ঘুমাইলে তো হবে না। আপনার রিয়ালিটি চেকটা আপনাদেরকে যদি মানতে চেষ্টা না করেন বা মানতে না চান, সেটা আপনাদের ব্যাপার। কারণ এখন যুগ চেঞ্জ হচ্ছে। এখন ছোট ছোট বাচ্চাগুলা যারা হচ্ছে যে আপনার মানে হাই স্কুল পাশ করা, তাদের চিন্তা ভাবনাগুলো দেখলে যে এন্টারপ্রেনারশিপ হইতে হবে, ৩-৪টা রাইট। কাজ করতে হবে। হুম। আর আমরা হচ্ছে আম্মু রান্না করে দিবে, আম্মুর হাতে খাবো, মানে যাবো, ঘুরে আসবো, আবার বাসায় এসে আম্মুকে চাপ দিব যে এরকম, বা আব্বুকে বলবো আমার একটা এখন iPhone 26 কিনে দাও, আমার এখন একটা মোটরসাইকেল লাগবে। মানে এই যে আমাদের বাংলাদেশে আমরা আসলে যে স্পুন ফিডিং বলে না, আমরা আসলে ওইগুলাতে অভ্যস্ত। তো আমরা চিন্তাই করতে পারি না যে উই ক্যান ডু লিটল বিট মোর, এবং সেটাই। ট্রেন্ডের সাথে ফলো করে আমরা কিন্তু আমাদের আপগ্রেডটা করতে পারি।
থ্যাংক ইউ আপু। হ্যাঁ, সেটা একটা বিষয়। আরেকটা আপনার সাথে একটা ছোট কথা অ্যাড করব, সেটা হচ্ছে ও তুমি এইখান থেকে এসে এটা করতেছো, কিংবা কামরুনাহার আপুকে অনেকে এটা বলতেই পারে যে ও তুমি এটা করতে, তুমি এটাই করতেছো। আরে ভাই, কি করতেছি? তুমি তো হ্যাঁ জানোই না আমি কি করতেছি। এক্স্যাক্টলি। তো তুমি না জেনে তুমি কেন মন্তব্য করো যে তুমি তো জানোই না আমি কি করতেছি আর আমি কি করতেছি? হ্যাঁ তুমি জানো না উদ্যোক্তা হওয়ার মানে ক্যাপাসিটিটা কি? একজন মানুষ উদ্যোক্তা যা হতে চায়, সে যে কোনো মানুষ হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, সে ব্যবসায়ী, মানে অন্য কোনো ব্যবসায়ী। উদ্যোক্তা হওয়ার যে প্রসেসটা, এটার তোমার সাধারণ জ্ঞান নেই দেখেই তুমি এই কথা বলো যে আমি কি করতেছি। এই নিয়ামুল ভাই এটা অনেকবার ফেস করে, অনেকবারই বলে, এই জন্য বললাম যে যারা আপনাকে বলে বলবেন যে উদ্যোক্তা হওয়ার যে হ্যাঁ প্রসেসটা, এটাই আপনি জানেন না, এই কারণে বলেন। এটা আমি যত বড় চাকরি করি, উদ্যোক্তা হইতে গেলে শিক্ষিত অশিক্ষিত কোনো স্ট্যাটাস দেখে হয় না। এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। যার এই মাইন্ডসেটটা আছে সেই কেবলমাত্র উদ্যোক্তা হইতে পারে। Right. তুমি অনেক বড় লোক হইতে পারো, তোমার অনেক বড় জব থাকতে পারে, তোমার অনেক প্রপার্টি থাকতে পারে, বাট তুমি উদ্যোক্তা হইতে পারো না। এটার জন্য আলাদা একটা স্কিল লাগে, এটা সবার নাই, সেটা সবাই পারে না। সেটা সবাই চিন্তাও করতে পারে না। আর জব দিয়ে আবার বড় লোক হওয়া সম্ভব না। জব দিয়ে বড়লোক হওয়া সম্ভব না। আর উদ্যোক্তা হইতে গেলে বললাম না যে এটার কোনো স্কিল লাগে না, এটা জাস্ট একটা মাইন্ডসেট লাগে যে আমি একজন মানুষ, আমি আমাকে পরিবর্তন করতে চাই। জি আমার ভিতরের যে একটা আমার ইয়ে আছে, আমার স্পার্কলিং আছে, আমার একটা আগুন আছে, এটা আমি জ্বালাইতে চাই। আমি এখন প্রত্যেকটা ছোটখাটো, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন প্রচুর দেখা যায় স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন টাইপের উদ্যোক্তা। আমি ইন্সপায়ার হই, আমি প্রতিনিয়ত ইন্সপায়ার হই Mhm. যে মানুষ চাইলেই পারে, মানুষ হ্যাঁ চাইলেই পারে, একটা গণ্ডি থেকে বের হয়েই অনেক কিছু করতে পারে। হুম, এই আমরা যারা একটা স্ট্যাটাসের মধ্যে ভুগি, ও আমি অমুক হয়ে গেছি তমুক হয়ে গেছি, তাদের ওই অমুক তমুকের মধ্যেই থাকতে হবে, বাইরে যেতে পারবে না। So, উদ্যোক্তা জিনিসটা কি, এটাই আগে বুঝতে হবে। যারা বলে যে তুমি ভাই কি করতেছো, তুমি আগে জানো আমি কি করতেছি, দেন তুমি এটা নিয়ে কোশ্চেন করবা। হ্যাঁ Right. আসলে কি আপু, আমাদের পরের যে জেনারেশনটা, এখন যারা ইয়াং জেনারেশন, তারা আসলে কিন্তু এই মাইন্ডসেটটা ওনাদের তৈরি হচ্ছে। কিন্তু আপনার আমার অথবা কামরুন্নাহার আপুর এর আগের জেনারেশন যারা, আমরা আমরা কিন্তু গ্রো আপ হয়েছি, মা বাবা আত্মীয় স্বজন সবাই বলছে বড় হও, পড়ালেখা করো, ওই ক্যারিয়ারটা করবা। চাকরি করো। কারণ আমাদেরকে ওই মাইন্ডসেটটাই কিন্তু একদম বিগিনিং এ কিন্তু মোল্ডিং করা হয়েছে আমাদেরকে ওইভাবে, যার কারণে আমাদের জন্য একটু হার্ড হয়ে যায় ওই লাইফ থেকে আসা। হুম, লাইক আমি যখন বিজনেসটা জয়েন হই, আই থিঙ্ক 7-8 মান্থস আফটার আই থিঙ্ক কামরুন্নাহার আপু, সো আমি কামরুন্নাহার আপুর অনেকগুলো জার্নি এই বিজনেসে জয়েন হওয়ার পর থেকে দেখতেছি, এবং আপুর এক একটা মাইলস্টোনে কি চেঞ্জ আসছে ওনার ফাইন্যান্সিয়ালি ওনার জন্য, সেটা আমি এজ এ বিজনেস ওনার আমি জানতে পারি এবং আমি বুঝতে পারি কি হচ্ছে ওনার লাইফে। বা যারা এই যে আমরা বলতেছি যে অন্যরা বুঝে না, আসলে না বুঝে ওনারা কোয়েশ্চেন করে, ওনাদের আরো নলেজ নেওয়ার দরকার। নলেজ নিলেই কিন্তু আপনি ভালো বলতে পারবেন, যে কোনো, সেটা এই বিজনেসের জন্যই না, আপনি নলেজ না রেখে যে কোনো কিছুর উপরে কিন্তু কমেন্ট করাটা আমার মনে হয় যেটা ঠিক না। So, আমরা অনেক কিছুই আসলে বললাম, 47 মিনিটের উপরে আমাদের চলে আসছে। সো আমার লাস্ট যে কোয়েশ্চেনটা আপুর কাছে, যে আপু আমি জানি এবং আমি দেখেছি আপনার ওভার দ্য ইয়ার্স দ্য চেঞ্জেস ইউ হ্যাড, সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে, আপনার ইমোশনালি হতে পারে, আপনার ফ্যামিলি টাইম বলেন, কারণ আপনি বাংলাদেশেও গিয়েছিলেন, আপনার বিজনেসটা আপনি কিন্তু ওইখান থেকেই রান করছেন। এবং রাইট, সো সাকসেসফুলি এই বিজনেস যেহেতু গ্লোবাল একটা বিজনেস, পোর্টেবল বিজনেস, যে যে কোনো জায়গা থেকে কিন্তু এই বিজনেসটা রান করতে পারে। সো আমার সবচেয়ে লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে হলো that there are many people right now who feel stuck in their job and don't know what they have to do, or ওরা কি কাজ এখনো কি ভালোবেসে করতেছে কিনা, ফোর্সলি ওনারা এই জবটা করতেছে। আর আরেকটা হলো যে some of them are thinking that AI will take over their job. আপনার কি মেসেজ হতে পারে তাদের জন্য? থ্যাংক ইউ সো মাচ হ্যাপি আপু। এই আপনার লাস্ট কথাটা তো খুবই এখন খুবই মানে কি বলবো ভয়ের বিষয়, যে এআই এসে কি কি জব একদম। আমি আমি আমার আরেকটা আমার নিজের পেজে একটা আছে লাইভ, যেটাতে আমি বলেছি যে আমার নিজের এক্সপিরিয়েন্স এবং এখনকার যে সিচুয়েশন, সেটাতে আমরা দেখতে পাচ্ছি কি কি জব একদম কাট হচ্ছে। আপনারাও সেটা জানবেন। সেটা হচ্ছে যে একটা হলো ক্যাশিয়ার,
ক্যাশিয়ার কমে যাচ্ছে, সেখানে সেলফ চেক আউট। আরেকটা হচ্ছে ল ক্লার্ক কমে যাচ্ছে, যেখানে আগে 5 জন একটা ল ফার্মে 5 জন ল ক্লার্ক দরকার হতো, এখন হচ্ছে 1 জন, আর বাকি 4 জনের কাজ করছে হচ্ছে বিভিন্ন রকমের সফটওয়্যার। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, যেটা আর কি আমরা বলি যে অ্যাকাউন্টিং ক্লার্ক। তো এই কাজটাও কিন্তু সফটওয়্যার অনেক জায়গা নিয়ে নিয়েছে, সেখানেও 5 জনের কাজ 1 জন করছে, তাহলে এই বাকি 4 জনের কি হচ্ছে? আরেকটা হচ্ছে রিসেপশনিস্টের জায়গাগুলো নিয়ে নিচ্ছে কিয়স্কে গিয়ে আমরা জাস্ট এন্ট্রি দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে দিচ্ছি, এবং ওইখানেও যদি 3টা টেবিলে 3 জন রিসেপশনিস্ট থেকে থাকতো, এখন সামনে কেউই নাই, ভেতরে হয়তো 1 জন আছে শুধু কিয়স্কের ইনফরমেশন গুলোকে প্রসেস করার জন্য, আর কেউ নাই। অথবা অনেক কিয়স্কে আরো ভালো থাকে যে প্রত্যেকজন ডাক্তারের সাথে কিয়স্কের কানেকশন থাকে, কিয়স্কে যে রেজিস্ট্রেশন করছে, যার নামে রেজিস্ট্রেশনটা হচ্ছে তার কাছে চলে যাচ্ছে, ওখানে কিন্তু ওই যে 3 জনের জায়গায় 1জনও নাই। তো এই পরিবর্তনগুলা, এবং তার সাথে অ্যাড হয়েছে আমরা এবং আমাদের দেশ এবং আপনাদের দেশের যে গভর্নমেন্টের বাজেট কাট, এগুলো এখন একদমই ভয়ঙ্কর সব বিষয়, যে কার কখন কোথায় কে জবলেস হয়ে যাবে, কখন হয়ে যাবে কেউ জানবে না, কোনো গ্যারান্টি নাই। তো এই যখন অবস্থা, তখন জবে স্টাক থাকা বা অপছন্দের জব করার আমাদের এত ভালো সুযোগ থাকার পরও তো প্রশ্নই ওঠে না। আমাদের এই বিজনেসটাকে দেখার সুযোগ এখানে আছে, যেটা আমাকে নিয়মন ভাই জিজ্ঞেস করলেন যে আমি কি মনে করে রেজিস্ট্রেশন করেছিলাম, আসলে তখন এত সিরিয়াসলি কিছু চিন্তাই করিনি, খুবই ফান লাগছিল এই জিনিসটা যে 30 days টাইম আছে, আরে এর মধ্যে আমি টাকা নিয়ে নিব, কে আমার টাকা নিয়ে চলে যাবে, কিছুই না। আমি যখন প্রি কোচিং ভিডিওস দেখলাম, তখন আমার ওই কথা মনেও নাই যে আমি $149 নিতে হবে, আমাকে ফেরত নিতে হবে। তো এই জায়গাতে এখন জব পছন্দ হোক বা না হোক, জবে একটা জবকে সিকিউর মনে করা একদমই এখন বোকামি। এখন যেটা আমরা সবসময় বলি যে আপনার জবটা রেখেও আপনি আমাদের বিজনেসটা প্ল্যান বি হিসেবে করতে পারবেন, অ্যাটলিস্ট প্ল্যান বি হিসেবে আপনাদেরকে কিছু একটা করতে হবে। আমরা করছি তো আমরা করছি তো প্ল্যান বি হিসেবে কিছু একটা করতে হবে, সেটা পরবর্তীতে আমার মতো প্ল্যান এ হয়ে যেতে পারে, এবং আপনাদের মতো প্ল্যান বিতেই থাকতে পারে সাকসেসফুলি। আপনারা প্ল্যান বিতে রেখেই কিন্তু সাকসেসফুল, সেটা নাজমা আপা, হ্যাপি আপা, নেমর ভাই, আমি জানি আপনাদের কথা, যে আপনারা প্ল্যান বিতেই এখনো রেখেছেন আপনাদেরকে এই বিজনেসটাকে, কিন্তু আপনারা সেখানেও সাকসেসফুল। তো এত সুন্দর যে সুযোগ আছে, সেটাকে আমরা কেন দেখব না? সেটাকে দেখতেই হবে, মানে না দেখাটা বোকামি। আর এআই এর ব্যাপারটা যেটা, সেটা আসলে আজকে বসে আমরা 5 বছর আগে কি ভেবেছিলাম যে আজকের যারা এমনকি যারা সরকারি চাকরি করে তারা পর্যন্ত ভয়ে থাকে, আমাদের 2 দেশেই, আপনাদের দেশে এবং আমাদের দেশে, তারাও কিন্তু ভয়ে আছে যারা সরকারি চাকরি করে, যেটা আমরা সবসময় জানি যে মোর দেন সিকিউর। একজন যদি একবার সরকারি চাকরি করতে শুরু করে, সে জীবনে আর তার রিটায়ারমেন্টের আগে তার কোনো আর ভয় নাই। রিটায়ারমেন্টের পরে আমি দেখলাম যে এখানে কানাডাতে একটা পলিসি চেঞ্জ হয়েছে রিটায়ারমেন্টে, যেটা নিয়মন ভাই বলছিলেন 65 এর পর রিটায়ারমেন্ট পাবে, পেনশন পাবে। বাট কানাডাতে রিসেন্টলি যেটা দেখলাম পলিসি চেঞ্জ করে যেটা করেছে, এটা ইমিগ্রেন্টদেরকে মানে করবে, ঝামেলা করবে। সেটা হচ্ছে যে 40 ইয়ার্স থাকতে হবে ফুল রিটায়ারমেন্টের জন্য, 40 ইয়ার্স এখানে রেসিডেন্ট থাকতে হবে। তো একজন যদি এখানে বর্ন এন্ড ব্রট আপ না হয়, 40 ইয়ার্স থাকার তো তার চান্স অনেক কম থাকে, তাই না? 40 ইয়ার্স নাও থাকতে পারে, 30 বছরও হতে পারে, 35 বছরও হতে পারে, তার তো তাহলে ওই টাইমটা কভার করছে না, তখন কি হবে? তো এই যে জিনিসগুলো, এগুলো ইমিগ্রেন্টের জন্য তো আসলে খুবই মানে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তারপর শুধু ইমিগ্রেন্ট না, সবার জন্যই কাজের জায়গাটা এখন আগের মতো আর সেই মানে একদম সিকিউরড আমার জব, এটা কেউ আর সেভাবে ভাবতে পারছে না। কখন কোনটা কেমন হবে কেউ জানে না। মানে কি বলবো, প্রতি সপ্তাহেই দেখি নতুন নতুন সব ডিসিশন হচ্ছে। এই কারণে
আমার কাছে আমার এক্সপিরিয়েন্স এবং আমার কি বলবো মেসেজ থাকবে অডিয়েন্সদের প্রতি যে আপনারা যে আপনারা দেখেন এবং নিজের সাথে এইটাকে অ্যাডজাস্ট করে কিনা সেটাকে আপনারা যাচাই করেন এবং এই সুযোগটা গ্রহণ করেন। এটা আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে। তো এই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক বলছেন। হ্যাঁ, নিয়ামল ভাই বলেন। না, ওই যে কামরুনা আপু যেটা বললো, আমাদের অনেকেই বাঙালিদের মধ্যে দেখবেন যে যখন হবে তখন দেখবো, এক্স্যাক্টলি। যখন হব তখন দেখবো, মানে আগে সমস্যা আসুক, তারপরে দেখি কি করা যায়। এই জিনিসগুলা থেকে বের হয়ে আসতে হবে, কারণ এটা এমন না যে এখন হচ্ছে যে আমরা ছোট আছি, বাংলাদেশে যেমন হয় না যে বাবা, বড় ভাই, বড় আপা, বড় খালা, ছোট খালা, ফুপু, মানে চাচাতো ভাই বোন সবাই এসে কয়েকদিন খুব করলো আপনার। আসলে আমরা একটা বলয়ের ভিতরে বড় হয়েছি আর কি। আমি বাড়ির ছোট ছেলে, তা আমরা আচ্ছা। তো দেখছি ওইখানে আসলে রিয়ালিটি গুলো আমাদেরকে শুরু থেকেই দেয়া উচিত। আমি এই যে সেটাই। কালকে দেখতেছিলাম স্যামস ক্লাবের পাশে আপনার হচ্ছে ওই যে থাকে না যে বাচ্চাদের স্কুলে দেখবেন যে কিছু কোনো একটা অ্যাসাইনমেন্ট দেয় যে তোমাকে এই জিনিসগুলো বিক্রি করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা এন্টারপ্রেনারশিপের একটা দেয়, এবং ওইখানে তারা বোঝে যে অনেকেই ওরা সবার কাছেই যে বলে, সবাই কিন্তু কেনে না। এই যে স্ট্রাগল গুলা, মানে আমরা মানে আগে থেকে কি করা, যে জিনিসটা হচ্ছে যে আমি দেখব, যখন আসবে তখন দেখব, তখন শুধু দেখতেই হবে, কিছু করতে হবে না। কারণ হচ্ছে যে আপনার এটা তো লাইফ ইজ নট এ মুভি যে আমি হচ্ছে যে ওই স্যান্ডেল পরে দৌড়াইতে দৌড়াইতে আমি এখন মানে 2 মিনিটেই বড় হয়ে গেলাম। যে বাংলা মুভিতে দেখতাম না আগে যে নায়ক দৌড়াচ্ছে বা নায়িকা দৌড়াচ্ছে আর বড় হয়ে গেলাম, এটা ওই রকম না। লাইফ ইজ নট এ মুভি, কারণ ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক। এবং আপু যেটা বললেন যে এখানে তো শুধু স্টে হোম মম নয়, এবং আমরা জানি যে এখানে ইনকামের, আমরা তো সবাই চিন্তা করি যে আমরা আসলে কতটুকু ইনকাম করতে পারবো। আপনারা ইনকাম করার আগে দেখেন যে ওই জিনিস ইনফরমেশন গুলো আগে জানেন কিনা। আর এখানে শুধু স্টে হোম মমরা না, আপনারা আমরা যারা জব করছি, যেমন আমার কাছে আমার জব হচ্ছে খুবই প্রিয়, আমি জবটাকে খুবই ভালোবাসি, এবং জবটাকে সাপোর্ট করার জন্যই হচ্ছে যে আমার এই প্ল্যান বি বলেন আর সাইড হাসল বলেন, আমার এটা তৈরি করা। তার মানে এই না যে এখানে আমার মানে এটা হচ্ছে সাইড হাসল হিসাবেই থেকে যাবে প্রত্যেকটা সময়, হু নোজ। কারণ আর্লি রিটায়ারমেন্ট করাটা তো অনেক মানে মানে আপনার একটা ভাগ্যের বিষয়, অনেক লুক্রেটিভ যে আর্লি রিটায়ারমেন্টে যাওয়া। জি। তো আসেন আমরা এই যে, আমি তো জানি যে কামরুনার আপা, বিশেষ করে মানে নাজমা আপা, এখানে হ্যাপি আপা, এখানে এনাদের ইনকাম গুলো আমরা তো সবাই মানে নাম্বার চাই। আমরা ওনাদের নাম্বার গুলা যদি আসলে রিয়েলিস্টিক আকারে দেয়া যায়, মাথা ঘুরে যাবে। কারণ হচ্ছে যে আমি সত্য কথা বলি, আমার তো যেই কামরুনা আপা যেটা বললেন যে ডিগ্রি দরকার, সার্টিফিকেট দরকার, ডিগ্রি সার্টিফিকেট উইল নট গিভ ইউ দ্যাট মাচ ফিনান্সিয়াল ফ্রিডম ইন এ ওয়ে। আপনাকে ওইটার জন্য কাজ করতে হবে। না, আর ডিগ্রি সার্টিফিকেটের মানে এন্ড অফ দ্য স্টোরি কিন্তু ওইটাই, আমরা চাই আর্ন করতে, আমরা কিন্তু ইনকাম করতে চাই, সেজন্যই এত বড় বড় ডিগ্রি নেওয়া, এত বড় বড় পড়াশোনা। ডেফিনেটলি একটা স্ট্যাটাস আছে, একটা সম্মান আছে, তারপরে এন্ড অফ দ্য স্টোরি টাকা ছাড়া কিন্তু হবে না। চাকরিটা যে করবেন আপনি ওই টাইপেরই দেখবেন যে আপনার যেন ওই টাইপেরই ইনকাম আসে। আমাদের এখানে দুইটাই সম্ভব। আপনার জবটাও মেনটেন করতে পারবেন, স্ট্যাটাস মেনটেন করে আপনি হচ্ছে যে এখানে এক্সট্রা করা তো অবশ্যই ভালো। কারণ আপনার এখানে আমি যদি এখন আমার ফ্যামিলির জন্য যদি আমি এক্সট্রা কিছু করতে পারি, আমি সবসময় এডুকেশনের উপরে আমি খুব বেশি দিই। কারণ আমার বাচ্চা যদি এখন মনে করেন যে সে একটা আইভি লিগ স্কুলে আপনার চান্স পাইলো, এখন আমাকে তার সাপোর্ট করতে হবে বছরে হচ্ছে $10,000, আমি কোত্থেকে পাবো? অনেকেই আছে দেখবেন যে এটার কারণে পড়াই না। তো এই জন্যই নর্মালি যেটা হয় যে আমরা এগুলা অতটা বিশ্বাস করতেও চাই না। বাট আমি শেষে এটাই বলতে চাই যে কমপ্লেন আপনারা করতে পারেন, আপনারা এখানে অনেক বেশি ক্রিটিসিজম করতে পারেন। রিয়ালিটি হচ্ছে যে ইউ হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে টু সলভ ইউর ফিনান্সিয়াল ইস্যুস। আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড় ধরনের একটা সুযোগ করে দেয়, এবং এখানে অপরচুনিটিটা ভালো। এখানে আমরা যে কাজগুলো করি তার পরিধিটা অনেক ভালো, তার প্রফেশনাল গ্রোথটা অনেক ভালো।
সো প্লিজ ট্রাই অ্যান্ড চেক। আপনার এমনও হইতে পারে যে ইনফরমেশন গুলো আপনার জন্য খুব বড় ধরনের একটা চেঞ্জ নিয়ে আসতে পারে আপনার লাইফে। আসলে আমরা সবাই দেখি, জানি এবং মানে অ্যাওয়ারনেস বাড়ায় আমাদের পারিপার্শ্বিক বিষয় নিয়ে। থ্যাংক ইউ আপু, হ্যাপি আপু। Thank you so much. Thank you, Kamrun Nahar Apu, Thank you so নিয়ামল much. ভাই এবং নাজমা আপু। Thank you once again. যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা মেসেজ রাখতে চাই, যারা এখনো আপনার যে কাজে আছেন সেই কাজটাকে আপনি হয়তো বা লাভ করেন না, ফোর্সলি আপনাকে প্রতি মর্নিং এ উঠে যাইতে হয়, অথবা আপনি একজন প্যারেন্ট যে চাচ্ছেন যে আপনার সেকেন্ডারি একটা আর্নিং সোর্স আপনি বাড়াবেন, অথবা আপনি আপনার প্রফেশনটাকে চেঞ্জ করতে চাচ্ছেন স্লোলি, যেভাবে আমি নিয়ামল ভাই এবং নাজমা আপু করতেছি। কামরুন নাহার আপু অলরেডি ডিড ইট এন্ড শি ইজ আ বস অফ হার ওন বিজনেস। সো তার মতো যদি আমরা হতে চাই, আমি বলবো যে আপনারা আমাদের বিজনেসের স্টেপগুলো ফলো করেন এবং দেখেন এই বিজনেসটা কি অফার করে আপনাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবারও নেক্সট উইকেন্ডে আরেকজন কোচের সাথে আপনাদের সাথে জয়েন হবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।